শুরুতে তোমার কাছে জানতে চাইবো, তোমার হিপস পড়া শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আলহামদুলিল্লাহ, আমার বয়স যখন 4.5 বছর, তখন তখন থেকে আব্বুকে আমি সবসময় এই কথা বলতাম যে আমি মাদ্রাসায় পড়বো, তুমি বলতা? হাফেজ হব। জি, ব্যতিক্রম ব্যাপার। সবসময়। সেজন্য বাবা আমাকে কখনো স্কুলে নিয়েও যান নাই, আমি কখনো যাইও নি। তো তোমার সেই আব্বু কি আলেম না সাধারণ শিক্ষিত? আমার আব্বু একজন তাবলিগ সাধারণ, আচ্ছা, ঢাকা আচ্ছা। বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন। সাধারণ শিক্ষিত। জি। তো আব্বু আমাকে 5 বছর বয়সে ময়মনসিংহ শহরেই একটি প্রতিষ্ঠান, আমলাপাড়া আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে প্রথম ভর্তি করায়া দেন তোমাদের বাসা ময়মনসিংহ? ময়মনসিংহ। ওই প্রতিষ্ঠান থেকেই আমি 2010 সালে, বয়স যখন 10 রানিং, তখন আমি ওইখান থেকে হাফিজে কোরআন হই। শেষ করেছো ওখানে? শেষ করেছি ওইখান থেকে। শুনিয়েছো কোথায়? তারপর আমার ওইখানে একজন উস্তাদ, উনি আব্বুকে পরামর্শ দিলেন যে ঢাকাতে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, আপনি যদি আপনার সন্তানটাকে ওই মাদ্রাসাগুলোতে পড়ান, তাহলে হয়তো ওর দ্বারা ভালো কিছু হতেও পারে, চেষ্টা যদি করেন। অবশ্যই। তো আব্বু অনেক স্বপ্ন নিয়ে আমাকে রমজান মাসে রোজা রেখে, মনে আছে আমার, অনেক কষ্ট করে যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন ও সুন্নাহ সুন্নাহ। মাদ্রাসা, আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ হজরতের মাদ্রাসায় আমি ভর্তি হই 2011 সালের শুরুতে। 11 সাল থেকে আমার এই সোনানু 11 বছর বয়সে? 11 বছর বয়স, ওইখান থেকে আমার ওই সোনানু যাত্রা শুরু, এবং 11 সাল থেকে আমার প্রতিযোগিতার অংশ নেওয়াটাও শুরু হয়। দুটি মাদ্রাসায় পড়েছো, দুটি মাদ্রাসায় পড়ার মধ্যে তোমার পড়াশোনা কোনো পার্থক্য দেখেছো? আমলে কোনো পার্থক্য দেখেছো? অবশ্যই অনেক পার্থক্য, যেহেতু ঢাকা শহরে পড়াশোনা করা এবং এই জায়গার যেই মান, ওটা তখন ময়মনসিংহ তখন পর্যন্ত পৌঁছায়নি। এখন হয়তো ময়মনসিংহের অনেক জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে, তখনকার সময় তো আজ থেকে প্রায় 13-14 বছর আগে, কথা 12-13 বছর হবে অবশ্যই, 2010 সালের কথা, 14 বছর। 14 বছর। তখন তো এই যে তেলাওয়াতের যে মান এবং ভালো শিক্ষকের যে চাহিদাটা, এটা তো ময়মনসিংহ ছিল না, সেজন্য থাকার কথাও না। থাকার এটা কথা রাজধানী, ওইটা আঞ্চলিক শহর। জি জি, এটা তো অবশ্যই রাজধানী, সেজন্যই ওইখান থেকে অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসা। একজন ভালো মানের হাফেজ হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক উস্তাদ নির্বাচন করা কতটা জরুরি মনে করছো? একটা প্রতিষ্ঠান নির্বাচন করা এটাও জরুরি, ভালো মানের একজন উস্তাদ হওয়া, এবং যে ছেলেটা একজন আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার স্বপ্ন দেখবে, তাকে অবশ্যই ওই আন্তর্জাতিক মানের হওয়ার জন্য যতটুকু চেষ্টা মুজাহাদা করা দরকার, যেই পরিমাণ নিজেকে কোরআনের জন্য বিলীন করে দেওয়া দরকার, ওইটুকু যদি সে না করে, তাহলে অবশ্যই সে কখনো আন্তর্জাতিক হাফেজ হওয়া সম্ভব না। কারণ আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্য, কোরআনের জন্য আপনাকে পুরোপুরি নিজেকে বিলিয়ে দিতে হবে, রাত দিন একাকার করে দিতে হবে, এবং উস্তাদ যেভাবে বলেন নিজেকে ওইভাবে পরিচালনা করা, পরিচালনা করতে হবে। এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া, কবুল করায় নেওয়া, তারপর হয়তো আপনার এই চেষ্টা এবং মুজাহাদা কাজে লাগবে। দুটি মাদ্রাসায় পড়েছো, আমল কতটা গুরুত্ব দেওয়া হয়েছে পড়ার পাশাপাশি? আলহামদুলিল্লাহ, আমলাপাড়াতে আমি যখন পড়েছি তখন তো ছোট ছিলাম, ওইখানেও আমল আখলাক ভালো, এবং যখন এত বড় একটি স্বপ্ন নিয়ে আমি ঢাকাতে এসেছি, উস্তাদরা যখন বলছেন যে স্বপ্নের সাথে সাথে তুমি যেমন চেষ্টা করবা এবং আল্লাহকে খুশি করতে হবে, জি জি। তখন স্বাভাবিকভাবেই আমাকেও আমল আখলাক ওয়ালাই হতে হয়েছে, শেষ রাতে চোখের পানি ফালাইতে হয়েছে, যে কারণে হয়তো আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করছেন। আমি তো সবসময় বলি যে আমার যোগ্যতার জায়গায় আমি কিচ্ছু না, আসলেও আমি কিচ্ছু না, আমি হয়তো মানুষের এবং আমার উস্তাদদের দোয়া এবং আমার বাবা আর মায়ের অনেক পরিশ্রম, অনেক ত্যাগ শিকার ওনাদের। দুটি মাদ্রাসায় পড়েছো, কোনো স্মরণীয় ঘটনা যেটা এখনো তোমাকে আন্দোলিত করে, মনে পড়ে? আসলে আমার একটা ঘটনা খুব বেশি মনে পড়ে। আমি মনে করি আমার এত বড় আল্লাহ তাআলা বানিয়েছেন, এর পিছনে ওই ঘটনাটা আমার মনে হয় অনেকটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুনি আমরা। সেটা হলো
যে মাদ্রাসাগুলোতে এখন দেখা যায় উস্তাদরা যদি ছাত্রদের গায়ে হাত তুলে কখনো শাসন করে, মৃদু শাসন শাসন। করে, এটা অনেক বাবা মা মেনে নিতে সহ্য চান করতে না। পারেন না, মেনে নিতে পারেন না। অনেক সময় দেখা যায় মাদ্রাসার বড় হুজুরদের সাথে এসে খারাপ ব্যবহার করেন, অনেক সময় উস্তাদদের সাথে, আচ্ছা, এবং উস্তাদদেরকে ডেকে নিয়ে ওই গার্জিয়ানের সামনে গার্ডিয়ান। সরি বলতে হয়। এই যে একটা বিষয়, তো আমার আব্বুর ভিতরে এই জিনিসটা কখনোই ছিল না। বাবা সবসময় হুজুরকে বলতেন যে আপনি যেভাবে পারেন শাসন করবেন, আপনার কাছে আমার দিয়ে গেলাম সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম এবং ভালো একজন মানুষ বানায় দিবেন। আপনার ছেলের মতো। আমার এক উস্তাদ ছিলেন যার গ্রুপে আমাকে হুজুর দিছেন পড়ার আচ্ছা জন্য আচ্ছা, ঢাকাতে? ঢাকাতে। তো এর আগে 8টা হুজুরের কাছে দিছেন আমাকে। আচ্ছা, 8জন হুজুরে আমাকে ওনাদের গ্রুপ থেকে বিদায় করে দিছে। কেন? আমি এত খারাপ ছাত্র ছিলাম, ও আচ্ছা, ভালো ছাত্র ছিলাম না। মজার ব্যাপার তো। দেখা যেত মানে পড়া ঠিক মতো দিতে পারতাম, কিন্তু হুজুর যে মস্ক করাইতেন, যে পড়াটা যেভাবে ধরা দরকার ধরতে পারতাম না। আচ্ছা, তো একজন হুজুর লাস্ট বলছেন, হুজুর আমাকে দেন, আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা ওরে। তো হুজুর খুব শাসন করতেন, খেলতে দিতেন না, ঠিক মতো খাওয়ার সময় কম দিতেন, ও সময়গুলো কাজে লাগাতে কাজে লাগাইতেন পড়ার ক্ষেত্রে। পড়ার ক্ষেত্রে। তো একদিন ফজরের নামাজের পরে মাদ্রাসা মাত্র খোলা হয়েছে, আজকে রাত্রেই খোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, স্বাভাবিকভাবে মাদ্রাসাগুলো যেদিন খোলা হয় পরের দিন সকালবেলা একটু ক্লাস তো আর হয় না, একটু ড্যাম। তো আমি সকালবেলা একটু ঘুমে ধরছিল, আমি ঘুমাইতে গেছিলাম, এক ছাত্র ভাইকে বলছিলাম হুজুরকে বলো যে আমার কথা জিজ্ঞাসা করলে যে সাকিবের মাথা ব্যথা করতেছে, একটু শুয়ে আস। তো ওই তো হুজুরকে বলছে, তো হুজুর বলছে যে ওরে তুই এখনই ডাক দিয়ে নিয়ে আস। তো আমার ডাক দিয়ে নিয়ে আসছে। তো আমার বলছে তুই শুইছস কেন, আমার অনুমতি নিছিস কিনা? বলছে না উস্তাদ, আমি তো অনুমতি নিই নাই, শরীরটা খারাপ লাগতেছিল, আর আজকে তো মাদ্রাসা মাত্র খোলা। আচ্ছা, তো হুজুর ব্যাটটা নিয়ে এসে আমাকে 2 হাতে 2টা বাড়ি দিয়েছেন। এখনো মনে আছে? মনে আছে, একেবারে এইখান থেকে এই পর্যন্ত দাগ বসে গেছে? একেবারে লাল হয়ে গেছে দাগ, মনে হয় রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, তো আমি আমার আব্বুকে কল দিছি, আব্বু আমি হুজুর গ্রুপে পড়বো না, এই মাদ্রাসাতেও পড়বো না, আজকে আমাকে নিয়ে যেতে হবে। আব্বু বলছে তুমি পড়লেও ওইখানেই পড়তে হবে, মরলে ওইখানেই মরতে হবে, বাসায় আসার সুযোগ তোমার নাই, তোমার পথ বন্ধ। ওই পথ বন্ধ। তো এই আশাটা ছেড়ে দাও, উস্তাদ মারছে তোমার ভালোর জন্য, তুমি ভালো ভালো জায়গায় ঘুমাইছো। এটা পরে বুঝবা, এখন বুঝবা না। আমার মনে হচ্ছে যে ওই দিন যদি কথাটা- উস্তাদ আমাকে ছাড় দিতেন, এই শাসনটুকু না করতেন, হয়তো আজ আমি এখানে নাও আসতে পারতাম। এবারে তোমার কাছে জানতে চাইবো, দেশের প্রতিযোগিতা কোথায় কোথায় দিয়েছো, কি কি পুরস্কার পেয়েছো দেশের মধ্যে, টিভির বাইরে? আমি জাতীয় অনেকগুলো প্রতিযোগিতা হয় এবং অনেক ছোট ছোট প্রতিযোগিতা হয়, ওইগুলোতে পুরস্কার পেয়েছি। তবে আমি দেশে পুরস্কার খুব কম পাইছি, তো বেশি পাই। এরও ব্যতিক্রম, এখনো ব্যতিক্রম। অন্য অন্য আন্তর্জাতিক হাফেজরা বাংলাদেশে অনেক জাতীয়ভাবে পুরস্কার পায়, জাতীয় পুরস্কার পাই। আমি দেশে খুব কম পাইছি। 12 সালে ইন্ডিয়াতে গিয়েছিলাম আমি। আচ্ছা, ইন্ডিয়ার বেঙ্গলুরুতে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছিল 27টা দেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে। 2012 সালে আমি ইন্ডিয়াতে পুরস্কার পাই প্রথম আন্তর্জাতিকভাবে। আলহামদুলিল্লাহ। 13 সালে আবার আমি সৌদিতে ফার্স্ট হই, দুবাইতে ফার্স্ট হই। 13 সালে? 13 সালেই